আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আমার কথা শোনা যাচ্ছে স্পষ্ট? আমার কথা কি শুনতে পাচ্ছ? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা দেখো, এবার এবার বি নম্বর আমরা কতদূর করছিলাম? আমরা বি নম্বর অ্যাক্টিভিটিস, তাই না? তো দেখো, পেয়ার অর্ক। পেয়ার অর্ক অর্থ হচ্ছে জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড অ্যানসার। আস্ক অ্যান্ড অ্যানসার অর্থাৎ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। জোড়ায় কাজ, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এখানে দেখো S1 প্রশ্ন করছে, হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক অর্থাৎ একটি সপ্তাহে কয়টি দিন থাকে? তাহলে আমরা কি পড়লাম? একটি সপ্তাহে 7 কয়টি days। দিন থাকে? 7 দিন 7 অর্থাৎ days। 7 days। অর্থাৎ 7 days। এবার তাহলে S2 কি আনসার করবে? S2 আনসার করবে 7 days, তাই না? যেহেতু S1 প্রশ্ন করেছে সেহেতু আনসার করবে S2। তো S1 এখানে কি করছে? প্রশ্ন করছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? এক সপ্তাহে কতদিন হয় বা এক সপ্তাহে কতদিন থাকে? তো S2 কি আনসার করবে? 7 days অর্থাৎ 7 দিন। এবার S1 আবার দেখো প্রশ্ন করছে যে হোয়াট আর দে? হোয়াট আর দে অর্থাৎ তারা কি কি? হোয়াট আর দে অর্থাৎ তারা কি কি? তখন S2 এবার অ্যান্সার করবে কি বলো তো? তারা কি কি? বারগুলো কি কি? সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ইয়েস, যখন S1 প্রশ্ন করবে হোয়াট আর দে, তখন S2 আনসার করবে সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে। এবার বলছে দেখো, হোয়াট ডে ইজ টুডে? আবার S1 তাকে প্রশ্ন করছে যে তাহলে আজকে কি বার? হোয়াট ডে ইজ টুডে? আজকে কি বার? তাহলে S2 কি আনসার করবে এখন বলো? আজকে বৃহস্পতিবার। তাহলে থার্সডে। টুডে ইজ থার্সডে। থার্সডে। তাহলে S2 কি আনসার করবে? টুডে ইজ থার্সডে। আজকে থার্সডে। বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। তাহলে দেখো, আমি আবার রিপিট করি। বি নম্বর অ্যাক্টিভিটিজে কি বলছে? পেয়ার অর্ক, জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড অ্যানসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তো দেখো বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? অর্থাৎ সপ্তাহে কতদিন, মানে এক সপ্তাহে কতদিন থাকে? তাহলে আমরা কি জানি? এক সপ্তাহে 7 দিন থাকে অর্থাৎ S2 আনসার করবে 7 days। এবার S1 আবার জিজ্ঞাসা করছে হোয়াট আর দে? তারা কি কি বা সেগুলো কি কি? সেগুলো কি কি? তখন S2 কি আনসার সানডে, করবে? মানডে, সানডে, টিউসডে, মানডে, টুইসডে, টুইসডে, ওয়েডনেসডে, ওয়েডনেসডে, থার্সডে, থার্সডে, ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডে। অ্যান্ড স্যাটারডে। এবার বলছে দেখো, হোয়াট ডে ইজ টুডে? আজকে কি বার? তাহলে আজকে কি বার? S2 সেটা আনসার থার্সডে। করবে টুডে ইজ থার্সডে। আজকে বৃহস্পতিবার। এবার দেখো বলছে হোয়াট ডে ইজ টুডে? এটাও আজকে আবার কি বলছে দেখো, যে আজকে কি বার? তো আস্ক অ্যান্ড অ্যানসার অর্থাৎ জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এসন আবার প্রশ্ন করছে হোয়াট ডে ইজ টুডে? আজকে কি বার? হোয়াট ডে ইজ টুডে? আজকে কি বার? তখন S2 বলছে দেখো, নেম অফ দ্য ডে, সে ইট ইজ মানডে। নেম অফ দ্য ডেজ, ডে, সে ইট ইজ মানডে অর্থাৎ আজকে কি? আজকে সোমবার। তাহলে S2 কি অ্যান্সার করলো? যে আজকে সোমবার। ইট ইজ মানডে অর্থাৎ এটা হয় সোমবার।
এবার S2 আবার প্রশ্ন করছে, দেখো হোয়াট ডে কামস আফটার মানডে, হোয়াট ডে কামস আফটার মানডে, অর্থাৎ মানডের পরে কোন দিন আসে, সোমবারের পরে কি বার আসে। বুঝতে পেরেছো? হোয়াট ডে কামস আফটার মানডে, অর্থাৎ সোমবারের পর কি বার আসে। এবার দেখো টুইসডে, টুইসডে অর্থ কি? মঙ্গলবার, টুইসডে অর্থ মঙ্গলবার। হোয়াট ডে কামস আফটার টুইসডে, এবার বলছে যে মঙ্গলবারের পর কি বার আসে, তাহলে S4 এবার কি অ্যান্সার করবে বলো তো? টুইসডের পরে কি আসে? Tuesday comes Wednesday. ইয়েস, ওয়েডনেসডে। তাহলে টুইসডের পরে আসবে ওয়েডনেসডে। এখানে তাহলে প্রথমে দেখো S1 প্রশ্ন করছে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার, তখন S2 আনসার করছে নেম অফ দ্য ডে, সে ইট ইজ মানডে, অর্থাৎ আজকে হলো সোমবার। এবার বলছে হোয়াট ডে কামস আফটার মানডে, S2 আবার প্রশ্ন করছে কাকে? S3 কে, যে হোয়াট ডে কামস আফটার মানডে, অর্থাৎ সোমবারের পরে কি বার আসে। S3 কি আনসার করলো? টুইসডে, অর্থাৎ মঙ্গলবার। এবার S3 আবার প্রশ্ন করছে কাকে? দেখো S4 কে, হোয়াট ডে কামস আফটার টুইসডে, অর্থাৎ টুইসডের পরে কোন ডে আসে, অর্থাৎ মঙ্গলবারের পরে কোন বার আসে। তাহলে দেখো মঙ্গলবারের পরে আসে বুধবার, তার মানে বুধবারের ইংরেজি আমরা জানি ওয়েডনেসডে, অর্থাৎ বুধবার। বুঝতে পেরেছো এটুকু? Yes, ma'am. আমি কি আবার রিপিট করব? আমি কি আবার রিপিট করব নাকি তোমরা বুঝেছো? বুঝেছি ম্যাম। যা কি কথা বলছো না কেন? কথা বলো বাবা, কথা বলো। আবার রিপিট করেন। আবার রিপিট করব? আমি কি প্রথম থেকে রিপিট করব না এইটুকু করব? একবার প্রথম। আরেকবার প্রথম থেকে করব? আচ্ছা ঠিক আছে, আমি আরো একবার রিপিট করছি। দেখো দেখো আমরা এখান থেকে পড়া শুরু করেছি, তাই না? আমরা পড়া শুরু করছি সপ্তাহের 7 দিন বা সপ্তাহের দিনগুলো থেকে। তো এখানে আমরা কি দেখেছি? এখানে আমাদের খুঁজে বের করতে বলেছে এবং নাম লিখতে বলেছে। তো দেখো উপরে আমাদের সপ্তাহের দিনগুলোর নামগুলো কিন্তু লেখা আছে, তাই না? দেখো প্রত্যেকটায় কিন্তু নামগুলো লেখা আছে, 7 দিনেরই নাম লেখা আছে। এবং নিচে আমাদের লেখার জন্য দেখো এখানে স্পেস দেওয়া আছে, অর্থাৎ জায়গা দেওয়া আছে। তো আমরা কি করব? আমরা এই নামগুলো এই ফাঁকা জায়গাতে আমরা আবার লিখব। এবার দেখো এখানে একটা অপশন দেওয়া আছে টুডে, টুডে ইজ, অর্থাৎ আজকে কি বার সেটা আমাদের কি করতে হবে? এই ফাঁকা ঘরে লিখতে হবে। আমরা তো এই ঘরগুলোতে প্রত্যেকগুলোতে কি করব? প্রত্যেকবারের নাম লিখব, অর্থাৎ যে যে জায়গায় যে বার দেওয়া আছে আমরা সেখানে সেই বারের নাম লিখব। অর্থাৎ দেখো এখানে কি দেওয়া আছে? স্যাটারডে দেওয়া আছে, তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা স্যাটারডে লিখব, ঠিক আছে? আর এখানে দেখো লেখা আছে টুডে ইজ, অর্থাৎ আজকে কি বার, তাহলে আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা এখানে লিখব যে আজকে কি? আজকে হচ্ছে থার্সডে। এবার দেখো 3 নম্বর অ্যাক্টিভিটিতে কি বলছে? নাও কপি দ্য নেমস অফ দ্য ডেজ ইন ইওর এক্সারসাইজ বুক, অর্থাৎ নামগুলো তুমি কি করো? তোমার নোটবুকে লিখে রাখো। এবার দেখো বলছে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার? লিসেন অ্যান্ড সে, লিসেন অ্যান্ড সে, শোনো এবং বলো। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, এক সপ্তাহে কতদিন হয়? একজন টিচার একজন স্টুডেন্টকে প্রশ্ন করছে এক সপ্তাহ সমান কতদিন বা এক সপ্তাহে কতদিন হয়। স্টুডেন্ট কি অ্যান্সার করবে? স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছে 7 ডেজ, অর্থাৎ 7 দিন। এবার আবার দেখো টিচার তাকে প্রশ্ন করছে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার? তখন আজকে যে বার, তাকে যে বারে প্রশ্ন করা হয়েছে সে কি করবে? সেই বারে আনসার করবে ইটস থার্সডে।
এবার দেখো বলছে পেয়ার অফ আস্ক অ্যান্ড অ্যান্সার। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? এক সপ্তাহে কত দিন হয়? এটা প্রশ্ন করছে S1। এবার আনসার করবে কি S2। S2 কে অ্যান্সার করবে বলো তো? S2 আনসার 7 days, করবে student. 7 ডেজ। এবার দেখো আবার S1 জিজ্ঞাসা করছে হোয়াট আর দে, সেগুলো কি? S2 তাহলে এবার কি আনসার Sunday, করবে? Monday, সানডে, Tuesday, মানডে, Wednesday, টিউসডে, Monday, Tuesday, ওয়েডনেসডে, Wednesday, থার্সডে, Thursday, ফ্রাইডে Friday, অ্যান্ড স্যাটারডে। and অর্থাৎ Saturday. 7 দিনের নামগুলো সে বলে ফেলবে। এবার দেখো আবার জিজ্ঞাসা করছে হোয়াট ডে ইজ টুডে? আজকে কি বার? তাহলে আজকে কি বার? আজকে হচ্ছে থার্সডে, তাই না? আজকে হচ্ছে থার্সডে, সেহেতু সে অ্যান্সার করবে কি থার্সডে। এতক্ষণে আবার কে জয়েন করে? একটা মিনিট ওয়েট করো, কে জয়েন করছে? Assalamu alaikum, ma'am. ওয়ালাইকুম আসসালাম। তোমার এতক্ষণে জয়েন করার সময় হলো? ছিল না। কথা বলতে পারছিস না? আচ্ছা দেখো, এবার আমরা দেখবো যে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার? তাহলে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার? S1 S2 কে প্রশ্ন করছে হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার? তখন S2 কি আনসার করছে নেম অফ দ্য ডে, অর্থাৎ দিনটির নাম হলো সে ইট ইজ, এটা হয় মানডে অর্থাৎ সোমবার। এবার বলছে হোয়াট ডে কামস আফটার মানডে, অর্থাৎ সোমবারের পরে কি আসে? সোমবারের পরে কি বার আসে? টুইসডে, টুইসডে অর্থাৎ মঙ্গলবার। হোয়াট ডে কামস আফটার টুইসডে, অর্থাৎ মঙ্গলবারের পরে কি বার আসে? মঙ্গলবারের পরে আসে ওয়েডনেসডে অর্থাৎ বুধবার। এবার বুঝতে পেরেছো? Yes. এবার দেখো এবার ডি নম্বর অপশনে কি বলছে, ডি নম্বর অ্যাক্টিভিটিতে বলছে লুক ফর দ্য ডেটস ইন দ্য বক্স অ্যান্ড সে দেয়ার নেমস। এখন বলছে যে এই বক্সের মধ্যে তাকাও এবং নামগুলো মানে 7 দিনের নামগুলো দেখো এবং কি করো বলো। এখানে 7 দিনের নামগুলো খোঁজো, দেখো এবং বলো। কালার দ্য ডেজ ইউ হ্যাভ ফাউন্ড, কালার দ্য ডেজ ইউ হ্যাভ ফাউন্ড, অর্থাৎ তুমি কালার করো যে দিনগুলো খুঁজে পাচ্ছ। ইউজ 7 ডিফারেন্ট কালার, অর্থাৎ 7 দিনে তুমি 7 ধরনের মানে 7 দিনের নামে 7 নামে তুমি 7টা রং বা কালার তুমি ব্যবহার করবে। ওয়ান ইজ ডান ফর ইউ, ওয়ান ইজ ডান ফর ইউ, অর্থাৎ একটা তোমার জন্য করে দেওয়া হলো, করে তোমাকে বোঝানো হয়েছে, তাই না? একটা তোমাকে Yes, দিয়ে ma'am. বোঝানো হয়েছে। অর্থাৎ এই ছকের মধ্যে দেখো 7 দিনের নাম দেওয়া আছে, তো তোমাকে কি বলছে ছকের মধ্যে থেকে এই নামগুলো কি করো খুঁজে বের করো, মানে মিলিয়ে যে কোনটা কোন বারের নাম হচ্ছে এখান থেকে এটা খুঁজে বের করে কি করতে হবে, কালার করতে হবে। তো কালার করলে কিন্তু একরকম কালার করলে হবে না, তোমাকে 7 দিনের নামে তোমাকে 7টা কালার করে তোমাকে রাখতে হবে, বুঝতে পেরেছো? অর্থাৎ 7 দিনের নামে 7 ধরনের রং ব্যবহার করে তোমাকে সেটা করতে হবে। একটা তোমাকে করে এখানে দেখানো হয়েছে, যেমন দেখো সানডে বানানটা তোমাকে দেখানো হয়েছে, বুঝতে পেরেছো? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, আমাদের ইংরেজি তাহলে এটুকুই, বুঝতে পেরেছো? আমি কিন্তু নেক্সট ক্লাসে আবার নেক্সট ক্লাসে আজকের মতো আবার তোমাদের কাছ থেকে আমি পড়িয়ে নিব, বোঝা গিয়েছে? Yes, ma'am. Yes, আচ্ছা, ma'am. এবার তাহলে আমরা গণিত ক্লাসে যাই।
সবাই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। সবাই রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে। সবাই খাতা পেন নিয়ে রেডি হলে আমাকে বলো, আমি শুরু করব। আমরা গত ক্লাসে কি করেছিলাম? আমরা 8 নম্বর পর্যন্ত করেছিলাম, তাই না? সবাই কি রেডি? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, এবার তাহলে আমরা শুরু করি। দেখো, আমরা প্রশ্নটা পড়া শুরু করি। প্রথমে আমরা কোনো অঙ্ক করার আগে বারবার আগে কি করব, প্রশ্নটা আমরা পড়ে দেখব। ঠিক আছে? তো দেখো, এখানে বলছে দুই ছেলের বয়স একত্রে 37 বছর। অর্থাৎ কোনো একজন ব্যক্তির দুইজন ছেলে আছে যাদের বয়স একত্রে, অর্থাৎ দুইজনের বয়স যোগ করলে কত হবে? 37 বছর। অর্থাৎ দুইজনের বয়স 37 বছর। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি অহন এবং তার ভাইয়ের বয়স হচ্ছে একত্রে কত? 37 বছর। বুঝতে পেরেছো? দুইজন ছেলের বয়স একত্রে 37 বছর এবং পিতার বয়স অর্থাৎ তাদের বাবার বয়স কত? 63 বছর। অর্থাৎ তাদের বাবার বয়স কত? 63 বছর। এখন বলছে 10 বছর পর তাদের 3 জনের মোট বয়স কত হবে? এখন বলছে 3 বছর পর, না সরি, 10 বছর পর তাদের 3 জনের বয়স কত হবে? তাহলে দেখো, এখানে তাদের বর্তমান বয়স কত? তাদের বর্তমান বয়স হচ্ছে, দুই ছেলের বর্তমান বয়স হচ্ছে 37 বছর এবং বাবার বর্তমান বয়স হচ্ছে 63 বছর। ঠিক আছে? তো আমরা আগে কি লিখে নিব? আমরা আগে বর্তমান বয়সটা লিখে নিব। আমরা আগে বর্তমান বয়সটা লিখে নিব। তাহলে এখানে আগে আমরা পিতার বয়সটা লিখব। ঠিক আছে? আমরা লিখব যে পিতার বর্তমান বয়স 63 বছর। এখন দেখো বলছে 10 বছর পর, 10 বছর পর তাদের 3 জনের বয়স কত হবে? অর্থাৎ আমরা যদি 10 বছর পর তাদের 3 জনের বয়স হিসাব করতে যাই, তাহলে প্রত্যেকের সাথে কি হবে? 10 বছর করে যোগ হবে, তাই না? তো এটা বল বুঝাইলে যোগ হবে, আবার বেশি হবে। ইয়েস। তাহলে 10 বছর পর যদি আমরা তাদের বয়সটা যোগ করতে যাই, তাহলে অবশ্যই সবার সাথে 10 যোগ হবে, 10 করে যোগ হবে, তাই না? এটুকু কি বুঝতে পেরেছো? Yes, ma'am. আচ্ছা, তাহলে এবার আমরা লিখবো যে পিতার বর্তমান বয়স, অর্থাৎ এখন যে বয়স পিতার সেটা আমরা লিখবো। পিতার বর্তমান বয়স 63 বছর। হ্যাঁ, বর্তমান বয়স। হ্যাঁ, বর্তমান মানে এখন যে বয়স দেওয়া আছে। দেখো পিতার বয়স কত লেখা আছে? 63 বছর। বর্তমান বানানটা বললেন। বর্তমান বানান ব তয়রেপ, বর্ত মান ময় আকার দন্তান্ন, ব তয়রেপ বর্ত, ময় আকারে মা দন্তন্য, বর্তমান। লিখেছি। আচ্ছা, লিখেছো পিতার বর্তমান বয়স 63 বছর, লেখা হয়েছে? Yes. Yes, ma'am. আচ্ছা, তাহলে এবার দেখো আমাদের বলেছে কি 10 বছর পর তাদের 3 জনের বয়স কত হবে, মোট বয়স কত হবে। তাহলে এটা যদি আমরা বের করতে যাই, তাহলে দেখো আমাদের আগে কি করতে হবে? তাহলে পিতার বয়সের সাথে অবশ্যই 10 বছর এখন যোগ করতে হবে। তাহলে আমরা এবার সেকেন্ড লাইন লিখব যে 10 বছর পর পিতার বয়স হবে। লিখো 10 বছর পর পিতার বয়স হবে। ম্যাম 10 বছর পর পিতার বয়স হবে। 10 বছর পর পিতার বয়স হবে। দিয়ে আমরা কি করব? 63 যোগ 10 লিখব। পাশাপাশি 63 যোগ 10, অর্থাৎ 10 বছর পরে যদি আমরা পিতার বয়সটা বের করতে যাই, তাহলে সেই 63 সাথে মানে বর্তমান বয়সের সাথে আমাদের আবার 10 বছরটা যোগ করতে হবে। তারপর কি লিখবো? 10 বছর পর পিতার বয়স লিখেছি। 63 যোগ 10, 63 যোগ 10 10। বছর। এবার যোগ করো, কত হচ্ছে? 63 সাথে 10 যোগ করলে কত হয়?
কত হলো যোগ করে? ম্যাম উত্তর 73। হ্যাঁ 73 বছর। এটা উত্তর না বাবা, আমাদের আরো কাজ আছে। তাহলে এটা হলো পিতার বয়স, তাহলে 10 বছর পর পিতার বয়স কত হবে? 73 বছর, তাই না? এবার Yes. দেখো, এবার আমাদের বের করতে হবে যে 10 বছর পর দুই পুত্রের বয়স কত হবে। তো এখানে দেখো দুই ছেলের বয়স একত্রে কত আছে? 37 বছর। আমার কথাটা আগে খেয়াল করো, এখানে দুই ছেলের বয়স একত্রে আছে 37 বছর। এখন যেমন পিতার বয়স 10 বছর পরে আমরা কি করলাম? 63 সাথে 10 যোগ করলাম, তাই না? 10 বছর পর আমরা হিসাব করতে গিয়ে কি করলাম? 63 সাথে 10 যোগ করলাম। সেই রকম ভাবে আমরা এখন কি করব? দুই ছেলের বয়সের সাথে 10 যোগ করব। কিন্তু এখানে যেহেতু দুইজন ছেলে আছে সেহেতু আমাদের কতবার 10 যোগ করতে হবে? কতবার 10 যোগ করতে হবে? যেহেতু দুইজন আছে সেহেতু আমাদের দুইবার 10 যোগ করতে হবে, তাই না? বাড়লে কি শুধুমাত্র একজনেরই বয়স বাড়বে নাকি দুইজনেরই বাড়বে বলো? কি হলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? কথা বলছো না কেন? আমি বলছি যে এখানে দেখো দুই ছেলের বয়স কত আছে? 37 বছর আছে, তাই না? এখন আমরা বের করব যে 10 বছর পর তাদের বয়স কত হবে। তো আমরা যেহেতু পিতার বয়স বের করার সময় কি করলাম? পিতার বয়সের সাথে 10 বছর যোগ করলাম। সেই রকম আমরা কি করব? এই যে দুই ছেলের বয়সের সাথে প্রত্যেকটা বাচ্চার লেখা হচ্ছে, আর লেখা হচ্ছে না। প্রত্যেকটা বাচ্চার লেখা হচ্ছে, আর লেখা হচ্ছে না। দুই ছেলের বয়সের সাথে কি করব আমরা? 10 বছর যোগ করব। তো আমরা 10 বছর যোগ করলে যেহেতু এখানে দুইজন আছে সেহেতু আমরা কি করব? দুইটা 10 যোগ করব। কারণ এখানে দুইজন আছে, বয়স বাড়লে তো দুইজনেরই বাড়বে, তাই না? বয়স বাড়লে দুইজনেরই বাড়বে, একজনের কি থেমে থাকবে? নো ম্যাম। এবার তাহলে লিখো। হ্যাঁ, কেউ কি কিছু বলছো? 9 নম্বরের প্রথমটা কি? তুমি এতক্ষণ থেকে লিখো নাই বাবা? 9 নম্বরের প্রথমটা হবে পিতার বর্তমান বয়স 63 বছর। আচ্ছা আমরা একটু ওয়েট করি, তার লেখা হয়নি তো, আমরা একটু ওয়েট করি তারপরে আমি বলছি। প্রথম লাইন লিখো, পিতার বর্তমান বয়স 63 বছর। একটু দ্রুত লিখবে তাই। পিতার বর্তমান বয়স 63 বছর। জাকি তুমি কি লিখেছো? যাকে আমার কথা শোনা যায় রেসপন্স করবে। জি শোনা যায়। তুমি কি লিখেছো? হ্যাঁ লিখছি। আচ্ছা ম্যাম টিচারটা কি লিখবো? এবার লিখবে 10 বছর পর পিতার বয়স হবে। এখানে দেখো আমাদের শেষে কি বলেছে? 10 বছর পর তিনজনের বয়স কত হবে। তাহলে তাদের বয়সের সাথে আমাদের কি করতে হবে? 10 বছর করে যোগ করতে হবে। তাই আমরা লিখব যে 10 বছর পর পিতার বয়স হবে 63 যোগ 10। 10 বছর পর পিতার বয়স হবে। ম্যাম লিখেছি তো। হ্যাঁ তাই লিখে নাই তো, তাই আমি আবার রিপিট করছি, একটু ওয়েট করো, আমরা পরের লাইনে যাব। 10 বছর পর পিতার বয়স হবে 63 যোগ 10 বছর সমান কত হবে? সমান 73 বছর। এবার দেখো, এবার বলছে, এবার যেমন আমরা কি করলাম, এখন যেমন আমরা পিতার 10 বছর পর বয়সটা বের করলাম, আমরা সেই রকম এখন দুই ছেলের 10 বছর পরে বয়সটাও বের করব। আমরা যেহেতু পিতার বয়সের ক্ষেত্রে 10 বছর যোগ করলাম, আমরা এবার দুই ছেলের বয়সের ক্ষেত্রেও 10 বছর যোগ করব।
কিন্তু দেখো পিতা যেহেতু একাই ছিল সেহেতু আমরা কি করেছি শুধুমাত্র 10 বছর যোগ করেছি, কিন্তু এখানে দেখো দুই ছেলে দেওয়া আছে, তাহলে দুইজনেরই বয়স বাড়বে কত করে, 10 10 করে, তাহলে 20 বছর বাড়ছে, তাই না? দুইজনের মোট বয়স বাড়ছে 20 বছর। সেহেতু আমরা কি করব, প্রথমে আমরা লিখবো যে দুই ছেলের বর্তমান বয়স একত্রে 37 বছর। লিখে ফেলো এবার, দুই ছেলের বর্তমান বয়স একত্রে 37 বছর। ম্যাম আবার বলবেন? হ্যাঁ, দুই ছেলের বর্তমান বয়স একত্রে 37 বছর। দুই ছেলের বর্তমান বয়স একত্রে 37 বছর। লিখেছি ম্যাম। লেখা হয়েছে? ইয়েস ম্যাম। এবার লিখো যে 10 বছর পর প্রত্যেকের বয়স হবে। কি ম্যাম? 10 বছর পর প্রত্যেক ছেলের বয়স হবে, অর্থাৎ দুইজন যেহেতু আছে এখানে আমি প্রত্যেক লিখবো বা দুইজনই লিখতে পারো, যে 10 বছর পর দুইজন ছেলের বয়স হবে। 10 বছর পর দুইজন ছেলের বয়স হবে। 10 বছর পর দুইজন ছেলের বয়স হবে। লিখেছি। এবার আমরা কি করব, 37 যোগ 10 যোগ 10, 37 যোগ 10 যোগ 10, 10 যোগ 10 10 বছর লিখবো পাশে। এখন পাশে তোমাদের বছর। প্রশ্ন, হ্যাঁ এখন তোমাদের প্রশ্ন হতে পারে মিস এখানে দুইবার 10 কেন দিলেন? এখানে দুইবার 10 দিয়েছি কারণ দুইজন ছেলে আছে, তাহলে বয়স বাড়লে 10 বছর করে বয়স বাড়লে দুইজনেরই বাড়বে, তাই না? একজনের বয়স কি থেমে থাকবে? বলো। নো ম্যাম। ও ম্যাম। তাই আমরা কি করলাম, দুইজন ছেলের বয়সের জন্য আমরা সেখানে দুইবার 10 দিয়েছি। এবার যোগ করে ফেলো। এবার যোগ করো। যোগ করে মিস উত্তর হচ্ছে 56, না 5 10 57 বছর। হ্যাঁ, উত্তর হলো 57 বছর। এখন দেখো, এখন শেষে আমাদের কি বলেছে, 10 বছর পর তাদের তিনজনের বয়স, মোট বয়স কত হবে। তাহলে এটা আমরা 10 বছর পরের বয়স বের করে নিয়েছি, তাই না? যে 10 বছর পর তাদের বয়স একত্রে এত হবে। এখন আমাদের কি করতে হবে, মোট বয়স বের করতে হবে। আমাদের কি করতে হবে, মোট বয়স বের করতে হবে। তাহলে এখন তোমরা লিখবে 10 বছর পর, লিখো 10 বছর পর তাদের তিনজনের, 10 বছর পর 10 বছর পর তাদের তিনজনের, 10 বছর পর তাদের তিনজনের, লিখেছি তিনজনের তিনজনের মোট বয়স হবে, মোট বয়স হবে ওর বয়স হবে। দেন আমরা কি করেছিলাম, পিতার বয়স 10 বছর পর কত বের করেছি, পিতার বয়স কত বের করেছি 10 বছর পর। উপরে দেখো, খেয়াল করো খাতায়, 10 বছর পর পিতার বয়স হবে 73 বছর। হ্যাঁ, এখন আমরা লিখবো 73 যোগ, 73 যোগ, এবং আমরা দুই ছেলের 10 বছর পর বয়স কত পেয়েছি, 57 বছর। হ্যাঁ এবার 57, 73 যোগ 57 বছর। এবার আমরা যোগ করে ফেলবো।
হচ্ছে 130। হ্যাঁ, এবার লিখে ফেলবে নিচে উত্তর 130 বছর। উত্তর 130 বছর। লিখেছি। আচ্ছা, বাকিদের একটু লেখা হয়ে যাক। অঙ্কটা কি বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। বাকিরা একটু রেসপন্স করো, তাইফ এবং জাকি। তাইফ এবং জাকি দুজনেই একটু রেসপন্স করো, তোমরা কি বুঝেছো? মিস এখনো জব করতেছি। ও আচ্ছা, করে করে নাও, তারপরে আমাকে বলো। ম্যাম 130। হ্যাঁ, অ্যান্সার হবে 130। অঙ্কটা কি বুঝেছো নাকি আমি আবার বুঝিয়ে দিব? হ্যাঁ বুঝেছি। আচ্ছা, তুমি বুঝেছো, কিন্তু আমি জাকি আর তাইফকে প্রশ্ন করছি, তারা বুঝতে পেরেছে কিনা। ইয়েস ম্যাম আমি বুঝেছি। আচ্ছা, জাকি তোমার কি যোগ করা হয়েছে? জাকি তোমার কি যোগ করা হয়েছে? হ্যাঁ হয়েছে। তুমি কি পুরো অঙ্কটা বুঝতে পেরেছো? একটু রেসপন্স করো বাবা, কথা বলছো না কেন তুমি? জাকি, আমি তোমাকে প্রশ্ন করছি বারবার, তুমি কি বুঝেছো? জি। হ্যাঁ, তো এটা অ্যানসার করবে, আমি কতবার জিজ্ঞাসা করছি। বুঝছো? তুমি যদি না বুঝো আমি কিন্তু আবার বোঝাই দিব, আমি যে কারণে সবাইকে জিজ্ঞাসা করছি, যদি না বুঝতে পারো আমি আবার বোঝাই দিব। না বুঝলে বলো। না ভয় পাবো না। ভয় পাবো না। ম্যাম বলো। 500 দেবো। যাও। আচ্ছা জাকি, তুমি কি বুঝেছো নাকি না বুঝে না। হ্যাঁ বলছো? বোঝো নাই? তাহলে তুমি হ্যাঁ বললে কেন? আমি তো বোঝাই দিব যে কারণে তোমাকে বারবার জিজ্ঞাসা করছি। এখানে ভয় পাওয়ার কিছু নাই, না বুঝলে অবশ্যই বলবে যে মিস আমি বুঝি নাই, আমি বারবার বোঝাই দিব বাবা, এটা তো আমি তোমাদের বলি। আচ্ছা দেখো, তুমি আগে প্রশ্নটা পড়ে দেখো কি বলছে জাকি, অঙ্কটা পড়ে দেখো। দুই ছেলের বয়স একত্রে 37 বছর। হ্যাঁ, এখানে একটু থামো। এখানে কি বলছে? দুই ছেলের বয়স একত্রে 37 বছর। তাহলে মনে করো তুমি আর তোমার ভাইয়ের বয়স একত্রে 37 বছর, এটুকু বুঝেছো? অর্থাৎ দুইজনের বয়স জি। একসাথে, অর্থাৎ একসাথে তোমার বয়স আর তোমার ভাইয়ের বয়স যদি আমরা যোগ করি তাহলে কত বছর হবে? 37 বছর। অর্থাৎ দুইজনের বয়স একত্রে 37 বছর। এবার পড়ো। এবং পিতার বয়স 63 বছর। হ্যাঁ, এবং তোমার বাবার বয়স কত বছর বলছে? 63 বছর। এখন পড়ো, পরেরটুকু পড়ো। 10 বছর পর তাদের তিনজনের বয়স মোট কত হবে? হ্যাঁ, এখন বলছে 10 বছর পর তাদের তিনজনের বয়স কত হবে। তাহলে এখন মনে করো, এখন তোমার বয়স আছে 8 বছর, আমি তোমারটা দিয়ে বোঝাই, ঠিক আছে? তোমার বয়স হচ্ছে এখন 8 বছর। এখন আমি যদি তোমাকে বলি 10 বছর পর তোমার বয়স কত হবে, তাহলে 10 বছর পরে তোমার বয়স কত হবে, এটা করতে গেলে কি করতে হবে আমাকে? তোমার বয়সের সাথে আমাকে 10 বছর যোগ করতে হবে, তাই তো? এটা হ্যাঁ। বুঝেছো? হ্যাঁ।
তো এই রকম ভাবে আমরা কি করব, এখন তাদের বয়সের সাথে আমরা 10 বছর যোগ করব। আমরা ছেলেদের বয়সের সাথেও 10 বছর যোগ করব এবং পিতার বয়সের সাথেও আমরা 10 বছর যোগ করব, কারণ 10 বছর পর তাদের বয়সটা কত হবে সেটা জানতে চেয়েছে। যে কারণে আমরা কি করব, তাদের বয়সের সাথে আমরা 10 বছর যোগ করে দেব। এটুকু বুঝেছো? হ্যাঁ। যে কারণে দেখো আমরা প্রথমে কি লিখেছি, আমরা পিতার বয়স দিয়ে শুরু করেছি। পিতা যেহেতু বড় গুরুজন, সেহেতু আমরা পিতা দিয়ে শুরু করেছি। তো দেখো তোমার খাতায় কি লিখেছো, পিতার বর্তমান বয়স। বর্তমান বলতে এখন, অর্থাৎ পিতার এখনকার বয়স কত, 63 বছর লিখেছো। হুম। এবার আমরা তাহলে কি বের করব, 10 বছর পর পিতার বয়স কত হবে। তাহলে আমরা কি করব, 63 সাথে 10 আমরা যোগ করব, তাই না? 10 যদি আমরা যোগ না করি তাহলে কি আমরা 10 বছর পরের বয়স পাবো? পাবো না। না। তাই আমরা কি করেছি, 10 বছর পর পিতার বয়স হবে, দেন আমরা কি করেছি 63 যোগ 10, অর্থাৎ 10 এর সাথে যোগ করে আমরা কত পেয়েছি, কত পেয়েছি, 73 বছর। আমরা পেয়েছি 73 বছর। এবার দেখো, এবার আমরা যেমন পিতার 10 বছর পরের বয়স বের করলাম, যেমন ভাবে আমরা কি করব, দুইজন ছেলেরও বের করব। আমরা কি করব, দুইজন ছেলেরও 10 বছর পরের বয়সটা আমরা বের করব। তো দেখো পিতার বয়সের ক্ষেত্রে আমরা কি করেছি, শুধুমাত্র 10 বছর যোগ করেছি, তাই না? কারণ পিতা হচ্ছে একজন, পিতা হচ্ছে একজন। আর এখানে দেখো যেহেতু দুই ছেলের বয়স বলেছে একত্রে, দুইজনের, সেহেতু বয়স বাড়লে দুইজনেরই 10 10 করে বাড়বে। অর্থাৎ আমি প্রথমে উদাহরণস্বরূপ কি বলেছিলাম, তোমার এবং তোমার ভাইয়ের বয়স একত্রে 37 বছর। অর্থাৎ তোমার বয়স যদি 10 বছর বাড়ে তাহলে তোমার ভাইয়ের বয়সও 10 বছর বাড়বে। এইটুকু কি বুঝেছো? হ্যাঁ। হ্যাঁ। যে কারণে আমরা কি করেছি দেখো, তুমি খাতায় খেয়াল করো, তোমার খাতায় আমরা লিখেছি দুই ছেলের বর্তমান বয়স একত্রে 37 বছর। লিখেছো? এটুকু লিখেছো, দুজন ছেলের বয়স একত্রে 37 বছর। এবার আমরা কি করব, পিতার বয়সের মতো তাদের বয়সটাও আমরা 10 বছর যোগ করব। তো এখন দেখো 10 বছর পর দুই ছেলের বয়স হবে, দেন আমরা কি করেছি 37 যোগ 10 যোগ 10। এখানে আমরা দুইবার 10 লিখেছি কারণ এখানে দুইজন আছে, তাই না? এখানে দুইজন আছে, সেহেতু আমরা দুইজনের বয়সের সাথে দুইটা 10 যোগ করেছি। দেন যোগ করার পর কত হয়েছে আমাদের, 57 বছর। অর্থাৎ 10 বছর পর দুই ছেলের বয়স হবে 57 বছর এবং পিতার বয়স কত হবে, 73 বছর। এখন আমাদের বলছে যে তাদের তিনজনের মোট বয়স কত হবে। তো আমরা যেহেতু 10 বছর পরের বয়সটা আমরা বের করে ফেলেছি, সেহেতু আমরা এখন লিখব যে 10 বছর পর তিনজনের মোট বয়স হবে। তারপর আমরা কি করব, যেহেতু পিতার 10 বছর পরের আমরা বয়স পেয়েছি 73 বছর এবং দুইজন ছেলের পেয়েছি আমরা 57 বছর, এই দুইটাকে আমরা যোগ করলে হবে 130 বছর। এটাই হবে আমাদের উত্তর। ওকে। এবার বুঝেছো? হ্যাঁ। বুঝতে না পারলে আমাকে সাথে সাথে বলবে, আমি তো বারবার জিজ্ঞাসা করি, এখানে তো ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো শিখতে এসেছি না। জি। না বুঝলে সাথে সাথে বলবে যে মিস আমি বুঝি নাই, আমাকে আবার বুঝিয়ে দেন। আমি আবার বলবো বাবা, এখানে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, এবার তাহলে আমরা 10 নম্বরে যাই। ইয়েস ম্যাম। আমরা 10 নম্বরে যাই। দেখো এখানে 10 নম্বরটা আবার আমরা পড়ি, একটু ভালো করে খেয়াল করবে। আমি যখন প্রশ্ন পড়ব এবং বোঝাবো তখন আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করবে, তাহলেই বুঝে যাবে। এখানে দেখো বলছে সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। উপবৃত্তি পেল, উপবৃত্তি কি তোমরা জানো? না ম্যাম। এটা হচ্ছে স্কুল কর্তৃক, অর্থাৎ স্কুল থেকে সরকার কর্তৃক কিছু নির্দিষ্ট ছাত্রছাত্রীদের কিছু পরিমাণ টাকা দেওয়া হয়। এটা হচ্ছে সরকার কর্তৃক হচ্ছে কিছু টাকা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ কিছু শিক্ষার্থীদের, অর্থাৎ যাদের পরিবার অনেক দরিদ্র দুস্থ
বা হচ্ছে পড়ালেখা চালানোর মতো সক্ষমতা নেই, এরকম পরিবারের স্টুডেন্টদের কিছু পরিমাণ টাকা সরকার কর্তৃক স্কুলের মাধ্যমে দেওয়া হয়, সেটাকে আমরা উপবৃত্তি বলি। বুঝতে পেরেছো? জি। এবার বলছে তাহলে সুজন কত টাকা উপবৃত্তি পেয়েছে? 1000 টাকা উপবৃত্তি পেয়েছে। এখন দেখো, সে তার থেকে 350 টাকা দিয়ে ড্রেস, 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো। তাহলে এই যে 350 টাকা আর 475 টাকা, এটা কি খরচ হলো নাকি জমা হলো? খরচ। ইয়েস, খরচ হলো। তার মানে আমাদের কি করতে হবে? এই 1000 টাকা থেকে এই খরচটা আমাদের বিয়োগ করে ফেলতে হবে, তাই না? এবার জি দেখো ম্যাম। বলছে যে তার নিকট কত টাকা রইলো। এখন বলছে খরচের পর তার কাছে কত টাকা রইলো। তো আমরা আগে কি লিখবো? যে সুজন উপবৃত্তি পেল কত টাকা? 1000 টাকা। লিখে ফেলো, সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। কি ম্যাম? সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। খুব কলটা খেলে সো ডাবল বাইক করে কি ম্যাম? তোমার পাশে কি কেউ কথা বলছে? তাকে একটু নিষেধ করো, না হলে হচ্ছে যে মিউটে থাকো, তাহলে আমার কথা বুঝতে পারবে। সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। দ্রুত লিখো। সুজন উপবৃত্তি পেল 1000 টাকা। লিখেছি ম্যাম। ম্যাম লিখেছি। আচ্ছা, এবার দেখো, এবার সে কি করেছে? যে সে তার টাকা থেকে খরচ করেছে। তো কি কি কিনেছে? তাহলে আমাদের সেটা লিখতে হবে। লিখো যে ড্রেস কিনলো কত টাকা? ড্রেস কিনেছে 350 টাকা। লিখো, ড্রেস কিনলো 350 টাকার। ড্রেস কিনলো 350 টাকার। ড্রেস কিনলো 350 টাকার। ড্রেস কিনলো 350 টাকার। লিখেছি। আচ্ছা, এবার লিখবে স্কুলের ব্যাগ কিনলো 475 টাকার। স্কুলের ব্যাগ কিনলো 475 টাকার। স্কুলের ব্যাগ কিনলো 475 টাকা। লিখেছি। এবার নিচের লাইনে লিখবে সে মোট খরচ করলো। আমরা আগে খরচটাকে কি করব? যোগ করে নিব যে সে কত টাকা খরচ করেছে। সে খরচ করলো। সে মোট খরচ করলো। দেন আমরা কি করব? 350 এবং 475 কে আমরা যোগ করে নিব। সে মোট খরচ করলো, এটা হবে চতুর্থ লাইন অঙ্কের। দেন আমরা কি করব? 350 এবং 475 যোগ করে কত হচ্ছে সেটা হবে তার মোট খরচ। ম্যাম এটা যোগ করব? হ্যাঁ, 350 আর 475 যোগ করবে। বলো। চতুর্থ নাম্বার লাইনটা কি? স্কুলে সে মোট খরচ করলো 350 টাকা, ড্রেস কিনলো 350 টাকা এবং স্কুলের ব্যাগ কিনলো 475 টাকা। তারপর আমরা নিচে দাগ টেনে দিব। নিচে দাগ টেনে আমরা লিখবো সে মোট খরচ করলো, দিয়ে আমরা কি করব? যোগটা করে নিব। ম্যাম বলো। উত্তর 825 টাকা। ইয়েস, উত্তর হচ্ছে 825 টাকা। এবার বলছে দেখো
সে কি করেছিল? উপবৃত্তি পেয়েছিল 1000 টাকা, তাই না? Yes, ma'am. উপবৃত্তি পেয়েছিল 1000 টাকা, তাহলে সে খরচ করে ফেললো কত টাকা? 885 টাকা। 25 টাকা। 25 টাকা। 825 টাকা খরচ করে ফেললো। তো এখন বলছে তার নিকট কত টাকা রইলো। তাহলে এবার আমরা লিখবো তার নিকট রইলো 1000 বিয়োগ 825 টাকা। তার নিকট রইলো 1000 বিয়োগ 825 টাকা। 1000 বিয়োগ 825 টাকা যে খরচটা সে করলো সেই খরচটা আমরা বিয়োগ করে দিব। 1000 বিয়োগ 825 টাকা। এবার বিয়োগ করে ফেলো। কি হলো অহন, তুমি কি বুঝতে পারছো না? No, ma'am. এখন লিখবে তার নিকট রইলো, লিখেছো? Yes, ma'am. এবার তাহলে সে উপবৃত্তি পেয়েছিল কত টাকা? 1000 টাকা। Miss, আর সে উত্তর খরচ করেছে হচ্ছে কত? 175 টাকা। হ্যাঁ, উত্তর হবে 175 টাকা। তাহলে দেখো অহন, আমরা দেখলাম যে সে উপবৃত্তি পেয়েছিল 1000 টাকা এবং সে খরচ করেছে কত? 825 টাকা। তাহলে আমরা কি করব? তার পাওয়া থেকে তার খরচটা বিয়োগ করে দিব। তাহলে আমরা 1000 টাকা থেকে 825 টাকা বিয়োগ করে দিব। বিয়োগ করে দাও, পাশাপাশি বিয়োগ হবে। 1000 বিয়োগ 825। অ্যান্সার হবে 175 টাকা। তারপরে নিচে লিখবে উত্তর 175 টাকা। লিখেছি। শেষ আমাদের অঙ্ক এটা। বুঝতে পেরেছো কি? Yes, ma'am. না বুঝে কেউ কিন্তু বলবে না যে মিস বুঝেছি। আমাকে যদি বারবার বোঝাতে হয় আমি বারবার বোঝাবো, কিন্তু কেউ না বুঝে বলবে না যে আমি বুঝে গিয়েছি। জাকি, তোমার লেখা হয়েছে? জাকি, রেসপন্স করো। তাই তুমি কি বুঝেছো? ম্যাম আমি লিখছি। Yes, ma'am. আমি প্রত্যেককে বারবার বলছি, না বুঝে কেউ বুঝেছো এই কথাটা আমাকে বলবে না। আমাকে যতবার বোঝাতে হবে আমি ততবারই বোঝাবো। কেউ না বুঝে বলবে না যে আমি বুঝেছি। ম্যাম আমার হয়ে গিয়েছে। হয়ে গেছে? উত্তর কত পেয়েছো? 175। 175। বুঝেছো কি? অঙ্কটা কি বুঝতে পেরেছো? না ম্যাম। বোঝো নাই? আচ্ছা, আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তুমি পড়ো তো, প্রশ্নটা পড়ো। যেখানে দাঁড়িয়ে আছে সেখানে থেমে যাবে, ঠিক সুজন আছে? 100 টাকা এটা উপবৃত্তি 100 পেল। না বাবা, এটা 1000 টাকা। ভালো করে খেয়াল করো। সুজন 1000 টাকা উপবৃত্তি পেল। হ্যাঁ, অর্থাৎ তাকে কেউ 1000 টাকা, মনে করো যে আচ্ছা উপবৃত্তি পেয়েছে, স্কুল থেকে তাকে 1000 টাকা দিয়েছে। এটা এটুকু বুঝেছো? ঠিক আছে, হ্যাঁ এটুকু বুঝেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এবার দেখো সে কি করেছে। সে তা থেকে 350 টাকার ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনেছে। অর্থাৎ সে যে 1000 টাকা পেয়েছে, সে 1000 টাকা থেকে সে কি করেছে? 350 টাকা দিয়ে ড্রেস এবং 475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনেছে। তাহলে দেখো তো সে সে কি করলো? স্কুল ড্রেস এবং ব্যাগ কিনলো। তাহলে এই টাকাটা সে তার কি জমা হলো নাকি খরচ হয়ে গেল? এটা খরচ হয়েছে। হ্যাঁ, সে তা থেকে 350 টাকা দিয়ে ড্রেস কিনলো এবং
475 টাকা দিয়ে স্কুলের ব্যাগ কিনলো। হ্যাঁ, তার মানে তার কাছ থেকে এই টাকাটা খরচ হয়ে গিয়েছে, 350 টাকা আর 475 টাকা খরচ হয়ে গিয়েছে। এখন বলছে যে তার কাছে কত টাকা রইলো। তো সে পেয়েছিল কত টাকা? 1000 টাকা পেয়েছিল। তার মধ্যে সে খরচ করেছে দেখো 350 টাকা এবং 475 টাকা। তাহলে তো আমাদের এই দুইটা টাকা একসাথে যোগ করতে হবে। এই দুইটা যদি একসাথে যোগ না করি তাহলে সে কত টাকা খরচ করলো এটা কি আমরা বলতে পারবো? বলতে পারবো না। তাই আমরা কি করব, তার খরচটা আমরা প্রথমে যোগ করে ফেলবো যে সে 350 টাকা এবং 475 টাকার কি করেছে, ড্রেস কিনেছে। তাহলে 350 আর 475 যোগ করে কত হলো? 825 টাকা। তাহলে সে খরচ করেছে কত টাকা? 825 টাকা খরচ করেছে, অর্থাৎ ড্রেস এবং স্কুল ব্যাগের জন্য সে খরচ করেছে 825 টাকা। এবং সে স্কুল থেকে কত পেয়েছিল? 1000 টাকা পেয়েছিল। এখন বলছে যে তার কাছে কত টাকা রইলো। তো তাহলে আমাদের কি করতে হবে, তার কাছে কত টাকা রইলো এটা বের করার জন্য 1000 থেকে যে টাকাটা খরচ করেছে অর্থাৎ 825 টাকা সেটা আমাদের বিয়োগ করে ফেলতে হবে। সেটা যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমরা পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা রইলো। তো আমরা কত টাকা পেয়েছি? তার কাছে আর 175 টাকা রইলো। এবার বুঝতে পেরেছো? ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে কি আমরা আর পড়বো? না ম্যাম। আমরা আর এক একটা অঙ্ক করব না? না। কেন? নো ম্যাম। রবিবারে। রবিবারে? আচ্ছা, আমরা যেহেতু আজকে আর করবো না সেহেতু আমি একটু হোমওয়ার্কটা তোমাদের বলে দিই, গণিতের কি কি হোমওয়ার্ক হবে, ঠিক আছে? ওকে। যেহেতু দেখো এখানে আমাদের 1 থেকে 10 নম্বর পর্যন্ত আজকে করা হলো, তাই না? 1 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত করা হলো। এখানে যেহেতু 2 দিন ছুটি থাকবে সেহেতু আমরা কি করব, 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত আমরা না দেখে সবাই বাসায় একাই বুঝে বুঝে করব। অঙ্কগুলো 1 নম্বর থেকে 5 নম্বর পর্যন্ত নিজেরা বুঝে বুঝে করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে ম্যাম। যদি না দেখে বুঝে করতে গিয়ে তোমাদের সমস্যা হয় আমাকে রবিবারের ক্লাসে আবার তোমরা বলবে, আমি আবার আগামী ক্লাসে জানাবো। হ্যাঁ, আগামী ক্লাসে আমাকে জানাবে, আমি আবার বুঝিয়ে দিব। কিন্তু নিজে নিজে চেষ্টা করবে, ঠিক আছে? ওকে ম্যাম। আর ইংরেজির আমি আজকে যেভাবে তোমাদের পড়াটা বলতে বলেছি বা তোমাদের কাছ থেকে আমি জানতে চেয়েছি, আমি কিন্তু রবিবারেও সেভাবে তোমাদের কাছ থেকে পড়াটা জানতে চাইবো, ঠিক আছে? ওকে ম্যাম। তো ইংরেজিটা তোমরা ভালোভাবে পড়বে এবং যে ওয়ার্ড মিনিং গুলো বুঝতে পারবে না বা অর্থ জানবে না সেইগুলো তোমরা খাতায় লিখে রাখবে এবং আমাকে প্রশ্ন করবে যে মিস এই ওয়ার্ডের মিনিংটা কি হবে, ঠিক আছে? বা আমাকে গ্রুপের মধ্যে মেসেজ করতে পারো যে মিস এই ওয়ার্ডের মিনিংটা কি হবে একটু বলে দেন, আমি বলে দিব। ওকে ম্যাম। আচ্ছা, আমি তাহলে একটু তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। স্ক্রিন শেয়ারটা আমি অফ করে দিলাম। এখন তোমরা ব্যাকড্রপ চেঞ্জ করো, ইমোজি দাও, তোমাদের ইচ্ছে মতো যা খুশি করো। আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর আমরা লিভ নিয়ে নেব। মিস, আপনি আজকে ইংলিশের কতগুলো ইউনিট পড়াইছেন? কোনখান থেকে শুরু করেছেন? কয় নাম্বার পৃষ্ঠা থেকে? আচ্ছা, আমি বলে দিচ্ছি বাবা, তুমি একটু কষ্ট করে ক্লাস রেকর্ডটা দেখে নিও, ঠিক আছে? প্রথম দিকে রেকর্ডটা একটু দেখে নিও। ওকে ম্যাম। আচ্ছা, প্রথমে আছো অহন, আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি। তাই প্রথমে আছো অহন। ইয়েস ম্যাম। জাকি। ইয়েস ম্যাম। আমি লিখে নিই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। এবার তাইফ। ইয়েস ম্যাম। আচ্ছা, আজকে ফাবিহাও নেই আর রায়া তো নেই।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারা যেহেতু লিভ নিয়ে নিয়েছে, আজকে আমরা ইংরেজি পড়েছি 45 নম্বর পেজ থেকে 47 নম্বর পেজ পর্যন্ত। আমি কি তোমাকে একটু স্ক্রিন শেয়ার করে পড়াই দিব? বলে দিব আমি? কথা বলো। আমি কি বলে দিব, পড়াটা বলে দিব? না মিস, আমি ক্লাস রেকর্ড দেখে আমি পড়েও নিব, লিখেও নিব। আমি বুঝতে পারছি না, তুমি একটু ভালো করে বলো কি বলছো। আমি ক্লাস রেকর্ড দেখে পড়েও নিব, লিখেও নিব। ও আচ্ছা ঠিক আছে, আমি ভেবেছিলাম যে আমি তোমাকে এখন একটু বলে দিব, তাই আমি জিজ্ঞাসা করছিলাম। ওকে মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।